আসসালামু আলাইকুম। মাধ্যমিক শ্রেণীর দ্বাদশ দ্বাদশ শ্রেণীর আম, ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব। সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছো সিলেবাস। তোমাদের দেখে যদি তোমাদের টোটাল সিলেবাসটাকে প্রায় 50% ঝেড়ে ফেলে দিয়েছে তোমাদের কোভিডের কারণে, সংক্ষিপ্ত সিলেবাসের কারণে। এখন যে আমাদের চ্যাপ্টারগুলো আছে তোমরা জানো যে আমাদের অংশীদারি কারবার আছে। অংশীদারি কারবার, যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং আম, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই 5টা অধ্যায় তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে আছে। আর ফার্স্ট পেপার যেহেতু আমি এখন শুরু করছি না, সুতরাং আমি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করছি না, আমরা সেকেন্ড পেপারে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে তোমাদের পঞ্চম অধ্যায়, তোমাদের সিলেবাসের পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই জানো যৌথ মূলধনী কোম্পানিটা কি। তোমরা অলরেডি পড়েছো যে যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি যে কি করবে, কোম্পানি গঠনের পর শেয়ার বাজারে বিক্রির জন্য শেয়ার আহ্বান করবে এবং শেয়ার হোল্ডারগণ সেই আহ্বানে সাড়া দিয়ে টাকা জমা দিয়ে যৌথ মূলধনী কোম্পানির শেয়ারগুলো কিনবে এবং সেটা পরবর্তীতে নিবন্ধন হবে। নিবন্ধনের মাধ্যমে কার্য আরম্ভের জন্য অনুমতি পাওয়ার পর এরা কার্য আরম্ভ শুরু করবে। এই জিনিসগুলো আমরা কিন্তু জানি। এখন আমরা আজকে যেটা আমাদের মেইন টপিক সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আমরা আর্থিক বিবরণীতে চলে আসবো যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কি। আমরা জানি যে আমাদের যৌথ মূলধনী কোম্পানি বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি গঠিত, নিবন্ধিত হয় এবং তার সকল কার্যক্রম পরিচালনা করে। যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক বিবরণী, এটা প্রস্তুত করা প্রত্যেকটা কোম্পানির জন্য ম্যান্ডেটরি, মানে বাধ্যতামূলক, তাদেরকে করতেই হবে। তো এই বাধ্যতামূলক আবশ্যিকতা এটা এসছে আমাদের জেনারেলি অ্যাকসেপ্টেড গ্যাপ, GAAP গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, যে সর্বজন গ্রাহ্য নীতি, এইখান থেকে এই জিনিসটা এসছে। তার মানে হচ্ছে সবাইকে বাধ্যতামূলকভাবে এই নীতি অনুসরণ করে নিয়ে প্রত্যেকটা কোম্পানিকে আমাদের দেশে যে প্রচলিত আইন আছে এই আইনের আওতায় আমাদেরকে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আর্থিক বিবরণীটা আসলে কি। এটা কিন্তু সবাই জানে আর্থিক বিবরণী, তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে করেছো, ফার্স্ট ইয়ারে তোমরা এক মালিকানাটা করেছো। এখন আমরা যৌথ মূলধনী কোম্পানিটা জানাবো। তো আর্থিক বিবরণীটা আসলে বছর শেষে, একটা নির্দিষ্ট সময় শেষে, হ্যাঁ, সবসময় বছর শেষই হতে হবে এমন কোনো কথা নেই। 3 মাসের হতে পারে, সেটা 4 মাসের হতে পারে, বা 6 মাসের হতে পারে। তাহলে একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় এবং প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের যে পরিমাণ আছে সেই পরিমাণটা জানানো, এবং সেই সাথে কোম্পানিতে কি পরিমাণ নগদ অর্থের আগমন এবং বহির্গমন হলো সেই জিনিসটা জানা এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দান, এটাই হলো মেইনলি আর্থিক বিবরণী। তাহলে এখন দেখো, আমরা স্লাইড একটু দেখতে পাচ্ছি যে হিসাব চক্র বা হিসাব প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ বা পর্যায় হলো আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। হ্যাঁ, কারণ তোমরা অলরেডি জানো যে আমাদের যে হিসাব চক্র আছে, অ্যাকাউন্টিং সাইকেল আছে, অ্যাকাউন্টিং সাইকেলের ভিতরে কিন্তু এটা পঞ্চম ধাপ। পঞ্চম ধাপে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। তাহলে এটা হিসাব চক্রের একটা গুরুত্বপূর্ণ ধাপ। নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসায়িক কার্যক্রম, ফলাফল, সম্পত্তি দায়ের প্রকৃতি, আর্থিক চিত্র জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা, যেটা আমি একটু আগেই বললাম যে তোমার আর্থিক বিবরণী আমরা এর পরে যাব, পরে জানবো, কিন্তু এখনই আমি বলছি যে আমার আর্থিক বিবরণীতে 5টা অংশ থাকে আমাদের, ঠিক আছে। এই 5টা অংশটাকেই পুরোপুরি দেখানো যে আর্থিক বিবরণীর মধ্যে আমার এই 5টা অংশ সংযুক্ত থাকতে হবে। এই সংযুক্ত থেকে এইটার আসলে আর্থিক বিবরণীটা কেন প্রস্তুত করা হয় সেটাও আমাদের জানতে হবে। প্রয়োজনীয়তার মধ্যে আমি বলেছি, কিন্তু তারপরে একটু বলে নিচ্ছি যে আর্থিক বিবরণী মেইনলি করা হয় আমার যে শেয়ার হোল্ডার আছে, হ্যাঁ, ইন্টারনাল এক্সটার্নাল ইউজার, যারা যারা এই আর্থিক বিবরণীটা ইউজ করে, যারা দেখে, যাদের যেমন ইন্টারনাল এক্সটার্নাল ইউজার বলতে ইন্টারনাল ইউজারের ভিতরে কি আছে, কোম্পানির মালিক আছে, শেয়ার হোল্ডার আছে এরা। আর এক্সটার্নাল ইউজারের মধ্যে গভর্নমেন্ট আছে, ইনভেস্টর আছে, তারপর হচ্ছে যারা ব্যাংক আছে, এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, এরা কিন্তু এই আর্থিক বিবরণীটা
তাদের দরকার, তারা কিন্তু এই আর্থিক বিবরণী থেকে একটা কোম্পানির কি অবস্থা প্রকৃত চিত্রটা তারা জানতে পারে। এরপরে আসি আমি পরের স্লাইডে। এরপরে দেখো আর্থিক বিবরণীর বৈশিষ্ট্য। আর্থিক বিবরণীর বৈশিষ্ট্য কি, আর্থিক বিবরণীটা মধ্যে কি কি জিনিস থাকবে সেই জিনিসগুলো। নির্দিষ্ট হিসাবকাল, আমি আগেই বলেছি একটা নির্দিষ্ট সময় শেষে, সেই সময়টা হতে পারে তোমার 3 মাস, 6 মাস বা 1 বছর, সাধারণত 1 বছরই ধরা হয়। এই নির্দিষ্ট সময় শেষে আমরা কি করব, একটা আর্থিক বিবরণী মানে কোম্পানির প্রকৃত অবস্থাটা কি করব আমরা তুলে ধরবো। তারপর হচ্ছে ব্যবসায়িক দলিল, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, একটা প্রতিষ্ঠানের জন্য এটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। যে এইটা যদি প্রস্তুত না করে তাহলে কোনোভাবেই কিন্তু কি করা হবে না, সেই কোম্পানিটা পার, মোট কথা হচ্ছে পার পেয়ে যাবে, তাকে বাধ্যতামূলকভাবে এটা প্রস্তুত করতেই হবে। কারণ যেহেতু এটার ইউজার অনেক, এটার উপরে অনেক ডিসিশন মেকিং এর ব্যাপার থাকে, প্লাস যেহেতু শেয়ার হোল্ডার এবং কোম্পানি যেহেতু সেপারেট, হ্যাঁ, শেয়ার হোল্ডাররা বাইরের থেকে আসছে, আর কোম্পানির যারা পরিচালক বা কোম্পানি পরিচালনা যারা করছে, এবং পরিচালক পর্ষদই সাধারণত এটার ব্যবস্থা করে থাকে যে একটা সময় শেষে, নির্দিষ্ট সময় শেষে এই আর্থিক বিবরণীটা প্রস্তুত করতে হবে, আর প্রস্তুত করার দায়িত্ব তারা পালন করে। তাহলে এটা একটা ব্যবসায়িক দলিল, অবশ্যই এটা সবার কাছে, আমি আগেই বললাম যারা ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজার সবার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দলিল। প্রস্তুতকাল, প্রস্তুতকাল সাধারণত এটা একটা নির্দিষ্ট সময় শেষে এটা প্রস্তুত করা হয়, প্রস্তুতকালটা সাধারণত 1 বছর হয়ে থাকে। মুদ্রায় প্রকাশ, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, মুদ্রায় প্রকাশ। তার মানে হচ্ছে এটা অবশ্যই কারেন্সিতে, কারেন্সিতে এটাকে এক্সপ্রেস করতে হবে। কারেন্সি মানে আমাদের দেশে যেমন আমাদের দেশে কোম্পানি আইন হচ্ছে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের দেশে এর কোম্পানিগুলো পরিচালিত হয়, গঠিত হয়, এবং সেখানে আমাদের দেশে কারেন্সিটা কি টাকায়। যদি ইন্ডিয়ার কথা চিন্তা করো, ইন্ডিয়ার কারেন্সিটা কি রুপি। যদি তুমি ইসের কথা, আমেরিকার কথা চিন্তা করো, তাহলে আমেরিকার কি কারেন্সিটা ডলার। তাহলে যেই যেই দেশে, যে প্রত্যেকটা দেশেই আহ, আলাদা আলাদা কোম্পানি আইন আছে, এই আইন অনুযায়ী এই কোম্পানিগুলো পরিচালিত হয়, এবং এই আইনের ভিতরে বলাই আছে তোমার যে ফাইনাল অ্যাকাউন্ট যেটা, সরি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, আর্থিক বিবরণী যেটা, সেটা বাধ্যতামূলকভাবে তৈরি করতে হবে, এবং এটা অবশ্যই কারেন্সিতে, যার যার দেশের কারেন্সিতে এটা প্রকাশ করতে হবে। এরপর হলো চূড়ান্ত প্রতিবেদন, এটা হচ্ছে একটা চূড়ান্ত প্রতিবেদন, কারণ এই প্রতিবেদন থেকে আমরা কোম্পানির কি পরিমাণ লাভ হলো, কি পরিমাণ লোকসান হলো, বা কোম্পানির কার্যক্রমগুলো প্রিভিয়াস ইয়ারের সাথে মিলছে কিনা, প্রিভিয়াস ইয়ারে যেরকম ছিল সেই ট্রেন্ডটা বজায় আছে কিনা, কোম্পানির সম্পত্তির পরিমাণ কত, মালিকানা সত্ত্বের পরিমাণ কত, কোম্পানির দায়ের পরিমাণ কত, চলতি দায়ের পরিমাণ কত, এই জিনিসগুলো, হ্যাঁ, ওভারঅল এই জিনিসগুলো, বা কোনো ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে, বা কোনো একটা পলিসি যদি আমি চেঞ্জ করি, হ্যাঁ, কারণ অ্যাকাউন্টিং এর অনেকগুলো পলিসি আছে, সরি মেথড আছে, কোনো মেথড যদি আমি চেঞ্জ করি, সেই মেথডটা কি করতে হবে সেটা অবশ্যই তোমার ওই যে আমরা বলেছি চূড়ান্ত প্রতিবেদন, পরে আছে ব্যাখ্যা, অবশ্য ব্যাখ্যার মধ্যে বলবো আমরা। তাহলে এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন, তার মানে এটা দেখে, এটা হচ্ছে এটার পরে আর কিছু কিন্তু নাই, কারণ এটা দিয়েই সমস্ত কিছু বিশ্লেষণ করা হয়। তাহলে এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। এরপরে আসো ব্যাখ্যা, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ব্যাখ্যা মানে হচ্ছে যদি কোনো অ্যাকাউন্টিং পিরিয়ডে যদি কোনো আমি কোনো মেথডের চেঞ্জ করি, যেমন ডেপ্রিসিয়েশন মেথড চেঞ্জ করতে পারি, তোমরা জানো ডেপ্রিসিয়েশন অনেকগুলো মেথড আছে আমাদের, কোনো মেথড আমি চেঞ্জ করলাম, বা আমি যদি কোনো কোনো প্রিন্সিপালের কোনো চেঞ্জ করি, হ্যাঁ, এই যে কনজারভেটিজম প্রিন্সিপাল চেঞ্জ করে কনসিস্টেন্সি প্রিন্সিপালে, যে এই যে চেঞ্জগুলো যদি করি, মেজর কোনো কিছু বা কোনো বিষয়ে যদি কোনো সমস্যার দেখা দেয়, যে কোনো কোশ্চেন থাকে, তাহলে এই ব্যাখ্যার মধ্যে অবশ্যই উল্লেখ থাকতে হবে, এবং যাতে এই ব্যাখ্যার জিনিসটা পড়ে সাধারণ মানুষ, যে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, যারা জানে না, যারা মোটামুটি জানে, তারা যেন বুঝতে পারে। কারণ শেয়ার হোল্ডার যারা আছে বা ইনভেস্টর যারা আছে, সবাই যে এইটা সম্পর্কে জানবে এমন কিন্তু কোনো কথা নাই, যাতে সহজ সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে যে কোথায় কি সমস্যা, বা আমার প্রফিট কতটুকু হচ্ছে, বা শেয়ার হোল্ডাররা জানতে পারে যে আমরা লভ্যাংশ কি পরিমাণ পাচ্ছি বা কতটুকু পাবো, কোম্পানির তারল্যের পরিমাণ কি রকম, যেমন ইনভেস্টররা বুঝতে পারবে যে সে ফার্দার ইনভেস্ট করবে কিনা, বা যে টাকা ইনভেস্ট করেছে তার উপর তারা ইন্টারেস্ট ঠিক মতো পাবে কিনা, বা তার টাকাটা সে দ্রুত রিটার্ন পেতে, যেই সময় আছে সেই সময়ের মধ্যে সে রিটার্ন পাবে কিনা, তার মানে আর্থিক অবস্থাটা কিরকম, হ্যাঁ,
এই জিনিসগুলো আমরা কিন্তু এই আর্থিক বিবরণীর মাধ্যমে পেয়ে থাকি। এবং তোমরা জানো যে আমরা বিভিন্ন রেশিও অ্যানালাইসিস, তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে আর্থিক বিবরণ বিশ্লেষণ, বিশ্লেষণের মধ্যে আমরা বিভিন্ন রেশিও অ্যানালাইসিস পড়বো। এই রেশিও অ্যানালাইসিস গুলো কিন্তু আসে মেইনলি এই আর্থিক বিবরণী থেকেই। মানে আর্থিক বিবরণীর বিভিন্ন কম্পোনেন্ট গুলো একটা আরেকটার সাথে তুলনা করে নিয়ে কিন্তু এই রেশিও অ্যানালাইসিস গুলো করা হয়। তো এই রেশিও অ্যানালাইসিস এর মাধ্যমে কিন্তু আমরা এই ডিসিশন গুলো নিতে পারি। এবং রেশিও অ্যানালাইসিস এর মেইন উপাদানটা কোত্থেকে আসে? এই আর্থিক বিবরণীর মাধ্যমেই আসে। এর পরেরটা দেখবো আমরা যে আর্থিক কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য। ঠিক আছে, উদ্দেশ্যটা কেন এই আর্থিক বিবরণী আমরা এত কথা বলছি, কেন তৈরি করব? হ্যাঁ, আমাদের কোম্পানি আইনে ম্যান্ডেটরি বলেই কি আমরা তৈরি করব? তা না, কিন্তু এটার স্পেসিফিক কিছু উদ্দেশ্য আছে, যে এই উদ্দেশ্যগুলোর জন্যই কিন্তু এটা ম্যান্ডেটরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই দেখব সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য প্রদান। সিদ্ধান্ত গ্রহণের জন্য এই সিদ্ধান্তটা আহ অনেকেই গ্রহণ করতে পারে। একজন শেয়ার হোল্ডার সিদ্ধান্ত গ্রহণের জন্য হতে পারে, ম্যানেজমেন্টের হতে পারে, যারা ইনভেস্টর আছে তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য হতে পারে, ব্যাংক যারা আছে, যারা লোন দিচ্ছে, বা অন্য বাইরের যদি কোনো ইনস্টিটিউশন থাকে যাদের কাছ থেকে কোম্পানি লোন নিচ্ছে, তাদের জন্য, তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য। যে আমি আগেই বললাম যে সিদ্ধান্ত গ্রহণ কি, যে একজন ইনভেস্টর যখন ইনভেস্ট করে তখন সে কি যে তার তার কোম্পানির তারল্যের অবস্থা কিরকম, মানে সে তার লিকুইড মানিটা কিরকম, হ্যাঁ, তার লিকুইড মানির ফ্লোটা কিরকম, যে লিকুইড মানি যে পরিমাণ আসছে, যেমন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে লিকুইড মানি কোম্পানিতে যে পরিমাণ আসছে সেটা কি পারপাসে ব্যয় হচ্ছে, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। বা কোম্পানির স্ট্যাবিলিটিটা কতটুকু, মানে কোম্পানি কতটুকু স্ট্যাবল, সে কতটুকু পরিমাণ ঋণ শোধ করতে সক্ষম, এই জিনিসগুলো আমরা সিদ্ধান্ত গ্রহণের জন্য। আবার আহ, আম, তাহলে ম্যানেজমেন্টেরও ঠিক তেমনি, যে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে এই দেখে যে লভ্যাংশ পরিমাণ, লভ্যাংশ কতটুকু হবে, কতটুকু তারা কি করবে, বিভিন্ন তহবিলে স্থানান্তর করতে পারবে। এই যে বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং গুলো আছে, এই ডিসিশন মেকিং এর জন্য আমার এই আর্থিক বিবরণী প্রস্তুত। এরপর হচ্ছে সম্ভাব্য নগদ প্রবাহের পরিমাণ। আমরা যে পড়েছি যে এই বলে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা স্টেটমেন্টের একটা ম্যান্ডেটরি অংশ হচ্ছে নগদ প্রবাহ বিবরণ প্রস্তুতকরণ। তাহলে এই যে নগদ প্রবাহ বিবরণীটি প্রস্তুতকরণ কেন করব? করব এই জন্য যে কোম্পানিতে যেই টাকা আসছে, দ্যাট মিনস এটা যদি ট্রেডিং অর্গানাইজেশন হয়, ট্রেডিং অর্গানাইজেশনের টাকা কোত্থেকে আসবে? পণ্য বিক্রি করে তার মাধ্যমে টাকাটা আসবে, এটা হচ্ছে মেইন সোর্স। আর টাকাটা ব্যয় হচ্ছে কি পারপাসে? তার মানে কস্ট অফ গুডস সোল্ড, পণ্যটা তৈরি করার জন্য, হ্যাঁ, পণ্যটা বিক্রয় উপযোগী করার জন্য যে খরচটা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা খরচ। তাহলে এটা হচ্ছে আমার বহির্গমন, দ্যাট মিনস টাকাটা আউটফ্লো হচ্ছে। তাহলে এই যে ইনফ্লো আউটফ্লো, ইনফ্লো যেই পারপাস থেকে হচ্ছে, আউটফ্লো সেটার সাথে সামঞ্জস্য কিনা, বা অন্য কোনো পারপাসে টাকা চলে যাচ্ছে কিনা, এই যে জিনিসগুলো দেখা, বা নগদ প্রবাহের পরিমাণ কিরকম, হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন রেশিও অ্যানালাইসিস, কি বলে তোমার, চলতি চলতি অনুপাত, চলতি অনুপাত নির্ণয়ের সময় আমার কি কি লাগছে, নগদ সম্পত্তি, চলতি অনুপাত, চলতি সম্পত্তি আর চলতি দায়। এই যে এই চলতি দায় বা চলতি যে জিনিসগুলো আসছে, এই জিনিসগুলো কিভাবে হচ্ছে, নগদের পরিমাণটা কি পরিমাণ আসছে এবং পরিমাণ যাচ্ছে, এবং যেই পরিমাণ যাচ্ছে সেটা কি আগমনের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই জিনিসগুলো দেখা। এরপরে দেখো আয় ও প্রতিষ্ঠানের কার্যকলাপ সম্পর্কিত তথ্য প্রদান। আয় ও প্রতিষ্ঠানের কার্যকলাপ, আয় মানে কি, যে আমি আগেই বললাম, যদি সে ট্রেডিং অর্গানাইজেশন হয় তাহলে তার মেইন আয়টা কি, মেইন আয়টা হচ্ছে তোমার মেইন আয়টা হচ্ছে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় থেকে সে আয় করছে। আর প্রতিষ্ঠানের কার্যকলাপ সম্পর্কে, দ্যাট মিনস তার যে বিভিন্ন ধরনের ব্যয় হচ্ছে, পরিচালন ব্যয় থাকে, অপরিচালন ব্যয় থাকে, সেই ব্যয়গুলো কি কি পারপাসে হচ্ছে ব্যয়গুলো, সেই সম্পর্কে আমরা এই বিশদ আয় বিবরণী, আমরা যেটা জানি যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা এই তথ্যগুলো পেয়ে থাকি। এরপরে দেখো প্রতিষ্ঠানের সম্পদ ও সম্পদের উপর দাবি সত্ত্ব সংক্রান্ত তথ্য প্রদান। আচ্ছা, প্রতিষ্ঠানের সম্পদ ও সম্পদের উপর দাবি সত্ত্ব, এই যে প্রতিষ্ঠানের যে সম্পত্তিগুলো আছে এটার আসলে অ্যাকচুয়ালি মালিক কারা, সেটা আমাদের জানতে হবে। মালিক হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডার, কারণ আমরা জানি যে শেয়ার হোল্ডাররা তাদের নিজের টাকা দিয়ে কোম্পানির শেয়ার কিনে, তাহলে মালিক কারা? তাহলে তাদের টাকা দিয়েই কিন্তু কোম্পানিটা পরিচালিত হচ্ছে, তাহলে মালিক হচ্ছে শেয়ার হোল্ডার।
তাহলে এই যে শেয়ার হোল্ডার সম্পত্তি, প্রতিষ্ঠানের সম্পদ এবং সম্পদের উপর দাবি সত্ত্ব, এই দাবিটা কার? দাবিটা হচ্ছে শেয়ার হোল্ডারদের। ঠিক আছে, তাহলে এই প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ কি পরিমাণ আছে, স্থায়ী সম্পত্তি কতটুকু আছে, চলতি সম্পত্তি কতটুকু আছে, চলতি সম্পত্তির পরিমাণ দিয়ে আমি চলতি দায় মিট আপ করতে পারবো কিনা, এই যে এই জিনিসগুলো অ্যানালাইসিস করা, সম্পত্তি স্থায়ী সম্পত্তির পরিমাণ কি পরিমাণ আছে, বা স্থায়ী সম্পত্তিতে কোনো সমস্যা হলো কিনা, এই যে জিনিসগুলো দেখা, বা স্থায়ী সম্পত্তির পরিমাণ কতটুকু, সেই জিনিসগুলো জানা, এটাই হচ্ছে এটা এই আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা এটা জানতে পারি। তহবিল প্রাপ্তি এবং এদের ব্যবহার সম্পর্কিত তথ্য প্রদান করা। তহবিল প্রাপ্তি, তহবিল প্রাপ্তি মানে কি, এখানে মেইনলি বলা হচ্ছে তহবিলটা কোত্থেকে আসছে। তহবিলটা হচ্ছে বিভিন্ন উৎস থেকে তহবিল, যেমন আহ, ভবিষ্যৎ ভবিষ্যৎ তহবিল, এই যে বিভিন্ন ধরনের তহবিল আছে। তহবিল প্রাপ্তিটা এখানে ঠিক ওই সেন্সে না। তহবিল প্রাপ্তিটা হচ্ছে আমরা যে আমাদের তোমরা নিশ্চয়ই জানো যে কোম্পানিতে কি করা হয়, যে তার যে প্রফিটটা হয় সেই প্রফিটটা কিন্তু সম্পূর্ণরূপে শেয়ার হোল্ডারদের কাছে বিতরণ করা হয় না। লভ্যাংশ হিসেবে কিছু পোর্শন, তার কিছু কিছু পোর্শন রেখে দেওয়া হয় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলার করার জন্য, বা ভবিষ্যতে কোনো ধরনের যদি মানে যেটা ট্যাকেল দেয়া যাচ্ছে না, যেটা নিয়ন্ত্রণযোগ্য না, সেই জিনিসটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই তহবিলটা দরকার। এবং এই যে এই তহবিলগুলো গঠন করা, যেমন সাধারণ সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, তারপর হচ্ছে পরিপূরক তহবিল, এই যে বিভিন্ন ধরনের তহবিলগুলো, হ্যাঁ, এই তহবিলগুলো গঠন করা হয় এবং এই তহবিলটা পরবর্তীতে কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোন পারপাসে এগুলো ইউজ হচ্ছে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে দেখো ব্যাখ্যা ও নোট সংযোজন। আমরা আগেই বলেছি যে আমাদের যদি কোনো পরিবর্তন হয়, কোনো মেথডের কোনো পরিবর্তন হয়, বা কোনো নীতির কোনো পরিবর্তন হয়, তাহলে সেটা অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। যদি কোনো স্থায়ী সম্পত্তি আছে, ধরো কোনো স্থায়ী সম্পত্তি হঠাৎ করে অকেজো হয়ে গেল, বিশেষ করে যন্ত্রপাতির ক্ষেত্রে, সেই যন্ত্রপাতিটা তখন বিক্রি না করলে সেটা কি হলে প্রোডাকশন করতে পারছে না, উৎপাদনে যেতে পারছে না, বা উৎপাদনের ব্যাঘাত হচ্ছে, উৎপাদন কম হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার ইমিডিয়েটলি সেটা চেঞ্জ করা দরকার। কেন চেঞ্জ করলো, এই জিনিসগুলোই ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া। তার মানে তোমার এই আর্থিক বিবরণীর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো সেখানে প্রশ্নের উদ্ভব হয়, সেটাকে ব্যাখ্যা ব্যাখ্যা দিতে হবে, বা সেটা সেই জন্য নোট নোট দিতে হবে, নোট সংযোজন করতে হবে। এরপরে দেখি আমরা কোম্পানির আর্থিক বিবরণীর প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তাটা কি, আমাদের কিন্তু এই যে আলোচনা করছে এর মধ্যে কিন্তু আমরা প্রয়োজনীয়তা বলে ফেলেছি, তারপরেও আমরা আলাদা আলাদা ভাবে একটু দেখছি যে প্রয়োজনীয়তাটা কেন, কার কার প্রয়োজন। ব্যবস্থাপকের প্রয়োজন, আমি আগেই বলেছি যে ব্যবস্থাপকদের বিভিন্ন ধরনের ডিসিশন নিতে হলে, স্বল্পমেয়াদী কোনো ধরো কোনো একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের বা কোনো প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট ফার্দার এক্সপান্ড করবে কিনা, সেই ধরনের ডিসিশনের জন্য ব্যবস্থাপকদের এই ধরনের ডিসিশনের জন্য আর্থিক বিবরণী তৈরি করতে হয়, এবং সেখান থেকে বিভিন্ন তথ্যের মাধ্যমে এটা কি করতে হয়, তাদেরকে ডিসিশন দিতে হয় যে ফার্দার তারা মানে প্ল্যানটা এক্সপ্যান্ড করবে কিনা, বা তাদের পরবর্তী যদি কোনো পলিসি থাকে যে অন্য কোনো প্রজেক্টে যাবে, সেই প্রজেক্টটা তারা হাত দিবে কিনা, এই কোম্পানির বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে, হ্যাঁ, কোম্পানির তারল্যের পরিমাণ কিরকম, কোম্পানির স্থায়ী সম্পদের পরিমাণ কিরকম, এই সমস্ত জিনিস, ঠিক আছে, বা লাভ কি পরিমাণ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো অ্যানালাইসিস করে নিয়ে ম্যানেজমেন্ট ডিসিশন। এরপরে দেখো বিনিয়োগকারী। বিনিয়োগকারী আমি আগেও বলেছি যে বিনিয়োগকারী যারা ইনভেস্টর, ইনভেস্টর কি করবে, তাদের ইনভেস্টমেন্টটা ঠিক মতো আছে কিনা, ক্যাশ ফ্লো ঠিক মতো আছে কিনা, কোম্পানির অ্যাবিলিটি কিরকম, ঋণ পরিশোধ করার অ্যাবিলিটি কিরকম, সেই জিনিসগুলো তারা দেখবে। এবং তারা সেই সাথে দেখবে যে কোম্পানি নিয়মিতভাবে তাদের সুদ, কারণ যারা ইনভেস্ট করে তারা কি পায়, সুদ পায়, তাই না, তারা এই সুদটা ঠিক মতো পেতে পারবে কিনা, কোম্পানির অবস্থানটা কিরকম, তার স্ট্যাবিলিটি কিরকম, এই জিনিসগুলো দেখবে তারা আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। এরপরে দেখো পাওনাদার। পাওনাদার হচ্ছে সাধারণত আমরা জানি যে কোম্পানি কি করে, নগদ অর্থে লেনদেনটা কম করে, বাকিতে লেনদেন করে, কিন্তু বাকিতে লেনদেন করলেও কিন্তু এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে টাকাটা রেখে দেওয়া যায় না। কারণ হচ্ছে টাকাটা রোলিং রোলিং করে, আমার হাত থেকে আরেকজনের হাতে যাবে, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে যাবে, এভাবে রোল করতে থাকে, যার জন্য খুব অল্প সময়ের মধ্যে পাওনাদারের টাকাটা আমাদেরকে পরিশোধ করে দিতে হয়। তো এই যে পাওনাদারের টাকা পরিশোধ করার মতো নগদ সম্পত্তি আছে কি পরিমাণ কোম্পানির, এটার মাধ্যমে পাওনাদাররা এটা বুঝতে পারে।
এরপরে দেখো ব্যাংক প্রতিষ্ঠান, একই কথা। ব্যাংক প্রতিষ্ঠান কি, এরা ইনভেস্টর, তার মানে বিভিন্ন ঋণ দিয়ে থাকে, কোম্পানিতে ঋণ দিয়ে থাকে বিভিন্ন কারণে। তো তাদের ঋণ দেওয়ার আগে তাদের খতিয়ে দেখতে হবে কোম্পানির অবস্থাটা কিরকম, তার অ্যাসেটের পরিমাণ কিরকম, তার লাইবিলিটির পরিমাণ কিরকম, তার কোম্পানির ক্যাশ ফ্লো কিরকম, প্রফিট কিরকম, সেটা কি কি কোনো অলাভজনক খাত কিনা, এই জিনিসগুলো তারা খতিয়ে দেখে। সরকার, গভর্নমেন্টেরও কিন্তু একটা ইন্টারেস্ট থাকে। কেন ইন্টারেস্ট? কারণ গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে ভ্যাট পায়, বিভিন্ন ধরনের শুল্ক পেয়ে থাকে। এই জন্য গভর্নমেন্টেরও এটার ব্যাপারে একটা ইন্টারেস্ট থাকে যে বা একটা দেশের, আমরা জানি জাতীয় আয়, এই কোম্পানির অবদানটা কিরকম, এই জিনিসগুলো দেখভাল করার জন্য গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দরকার হয়। এবং তারা কি করে, তারা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে তারা বুঝতে পারে যে কোম্পানির অবস্থাটা কিরকম। ব্যবসায়ী সংঘ, বিভিন্ন ধরনের ব্যবসায়িক সংঘ থাকে যাদেরকে যারা শেয়ার হোল্ডারদের স্বার্থটা রক্ষা করার জন্য, আম, যাদের শেয়ার হোল্ডারের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে সেটা রক্ষা করার জন্য তারা কি করবে, তারা এই কোম্পানির আর্থিক বিবরণীটা যাতে নির্ভুল হয়, পুঙ্খানুপুঙ্খ হয়, তার জন্য কোম্পানির উপর প্রেশারাইজ করে, বা তাদের এই আর্থিক বিবরণীটা দরকার হয়। কর্মচারী, কর্মচারীরা এই আর্থিক বিবরণীর দরকার আছে, কারণ কারোর লভ্যাংশের পরিমাণ, একটা পোর্শন তারা তারা অ্যাজ এ ওয়ার্কার হিসেবে বা অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে তারা এই লাভের অংশটা পেয়ে থাকে, যার জন্য তারা কি পরিমাণ লাভ পাবে এটার ব্যাপারে তাদের একটা ইন্টারেস্ট থাকবে। বা প্রতিষ্ঠানটা কিরকম, প্রতিষ্ঠান যদি অলাভজনক খাতে চলে যায় বা লাভ হচ্ছে না, কন্টিনিউয়াস লোকসান হচ্ছে, তাহলে তো কিন্তু তাদের একটা চাকরির ভীতি থাকে, চাকরি চলে যেতে পারে। অন্য কোনো কোম্পানির সাথে যদি মার্জ হয়ে যায়, অন্য কোম্পানি যদি এই কোম্পানিটা কিনে নেয়, তাহলে কিন্তু তাদের চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই যে এই ব্যাপারগুলো জানা, হ্যাঁ, জানার জন্যই কিন্তু কর্মচারীদেরও একটা ইন্টারেস্ট থাকে যে আর্থিক বিবরণীটা পাওয়ার বা আর্থিক বিবরণীটা দেখার। এরপর হলো শেয়ার বাজার। শেয়ার বাজারে অবশ্যই এটা দরকার, কারণ হচ্ছে কোম্পানির শেয়ারগুলো সেকেন্ডারি মার্কেটে বিক্রি হয়, শেয়ার বাজারে বিক্রি হয়। তো এই বাজারে যখন বিক্রি হয় তখন কোম্পানির যদি পজিশন ভালো না থাকে, কোম্পানির যদি আর্নিং ক্যাপাসিটি কম থাকে, তাহলে কিন্তু বাজারে শেয়ার বিক্রি হবে না। যার জন্য হচ্ছে এই শেয়ার বাজারের জন্য এই কোম্পানির আর্থিক বিবরণীটা খুব জরুরি দরকার। এরপর হচ্ছে জনগণ, নর্মাল পাবলিক। যেটা নর্মাল পাবলিক কি করবে, নর্মাল পাবলিকেরও দরকার, কারণ হচ্ছে তারা যদি কোম্পানির অবস্থা ভালো থাকে তাহলে তারা কি করবে, শেয়ার বাজারে যেয়ে ওই কোম্পানির শেয়ার কিনতে চেষ্টা করবে। ঠিক আছে, এই জন্য বা কোনো কোম্পানির কন্ট্রিবিউশন দেশে কতটুকু, সেই জিনিসটাও তারা জানতে পারে। ঠিক আছে, এই জন্য এই আর্থিক বিবরণীটা বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে এটা প্রয়োজন। এরপরে আমরা দেখব আর্থিক বিবরণীর উপাদানগুলো। এই যে আর্থিক বিবরণীর উপাদান সমূহ, আমরা কিন্তু অলরেডি উপাদানগুলো সম্পর্কে বলেছি। আবার আমি বলছি, এখানে দেখো আন্তর্জাতিক হিসাবমান আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এক অনুসারে কোম্পানির আর্থিক বিবরণের উপাদান সমূহ, দ্যাট মিনস আইএএস 1, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1, আমাদেরকে আর্থিক বিবরণী কিছু উপাদানের কথা বলেছে, যে আর্থিক বিবরণী তৈরি করতে হলে তোমার এই উপাদানগুলো থাকবে। আমাদের দেশের কোম্পানি আইন সেটাকে অ্যাগ্রি করেছে, সেই অনুযায়ী আমাদের দেশে এই জিনিসগুলো এই এই আর্থিক বিবরণীর মধ্যে এই উপাদানগুলো থাকে। দ্যাট মিনস এই বিবরণীগুলো আমাদেরকে প্রস্তুত করতে, ঠিক আছে, আর্থিক বিবরণী তৈরি করতে গেলে আমাদের এই বিবরণীগুলো অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে। প্রথমেই দেখছো বিশদ আয় বিবরণী, আমি একটা একটা করে সংক্ষেপে আলোচনা করছি। আমরা যখন অঙ্কে যাব বা তোমরা বিশদ আয় বিবরণী, আয় বিবরণী কিন্তু করেছো, বিশদ কথাটা হয়তো আসেনি। তো বিশদ আয় বিবরণী তোমাদের সিলেবাসে কিন্তু এই বিশদ আয় বিবরণী বহু ধাপের যেটা সেটা বলা আছে। এই বিশদ আয় বিবরণী সাধারণত দুইটা ধাপ, একটা হচ্ছে এক ধাপ আর একটা হচ্ছে বহু ধাপ। এক ধাপে সাধারণত আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা এক ধাপ আয় বিবরণী পাই। মানে আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে আমরা কি পাবো, নিট লাভ পাবো। নিট লাভটা, এটাকে বলা হয় এক ধাপ আয় বিবরণী। আর বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী এবং সেই সাথে হচ্ছে বহু ধাপ বিশদ আয় বিবরণী। তোমাদের প্রত্যেকের বইয়ে, যেই বই কিনেছো প্রত্যেকের বইয়ে কিন্তু এই বিশদ আয় বিবরণী একটা ছক দেয়া আছে, যার জন্য আমি আর ছক আনিনি, কারণ এখানে ছক আমার আলাদাভাবে দেখানোর আমি মনে করি না কোনো প্রয়োজন আছে, যেহেতু তোমাদের বইয়ে এটা অলরেডি আছে। তো ছোট্ট করে আমি যেটা বলবো, যেটাকে আমাদের বিশদ আয় বিবরণী, তোমার যখন পরীক্ষায় অঙ্ক আসবে তখন কিন্তু তোমাকে বলবে যে বহুধাপ অনুসরণ করে, বা বহুধাপ যদি কথা উল্লেখ নাও থাকে, তোমাদের সিলেবাসে যেহেতু ফিক্সড করে দেয়া আছে তোমাদের বহুধাপ বিবরণী প্রস্তুত করতে হবে, তোমাদের কিন্তু বহুধাপই করতে হবে। কেউ যদি এক ধাপ করো একদম কেটে নিয়ে 0 দিয়ে দিবে,
ঠিক আছে, যেহেতু তোমাদের সিলেবাসে স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিয়েছে বহুধাপ বিশদ আয় বিবরণী তৈরি করতে, ঠিক আছে। তাহলে বিশদ আয় বিবরণীর বহুধাপটা কি? বহুধাপ 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 বিশদ আয় বিবরণী। বিবরণী বহুধাপ বিশদ আয় বিবরণী। তোমরা জানো যে তোমাদের অঙ্ক কিন্তু পরীক্ষায় দুটো থাকে। এই যে কোম্পানি ফাইনাল কোম্পানির আর্থিক বিবরণী থেকে তোমাদের পরীক্ষায় 2টা প্রশ্ন থাকবে এবং 2টা প্রশ্ন তোমাদেরকে মাস্ট দিতে হবে। সুতরাং আমাদের যে এই যে প্রত্যেকটাই যে 5টা জিনিসই কিন্তু আমাদের থাকতে হবে। কারণ হচ্ছে তোমাদের অঙ্কগুলোর মধ্যে এভাবেই সেট করে, প্রথমে দেখা ধরো হয়তো আয় বিবরণী তৈরি করতে বলছে, পরের 2 নাম্বার অঙ্কে হয়তো দেখা যায় যে সংরক্ষিত কি মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে বলেছে। এই যে এই ভেরিয়েশন থাকে, যার জন্য আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে শিখতে হবে। তাহলে বহুধাপ আয় বিবরণীতে আমরা যেটা করি সেটা হচ্ছে বিক্রয়, মোট আয়, মোট আয়, মোট আয়টা আমরা কিভাবে করব? মোট আয়, মোট আয় দেখো আমি কি করব, বিক্রয়, ক্রয় থেকে বিক্রয়, বিক্রয় থেকে মাইনাস করব কি ফেরত, ফেরত মাইনাস করব বাট্টা যদি কোনোটা থাকে সেই বাট্টা বাদ দিব, বাদ দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে আমার নিট বিক্রয়, নিট বিক্রয়, নিট বিক্রয়। এটা মোট আয় বলেছে। নিট বিক্রয়, নিট বিক্রয় থেকে কিন্তু আরো কিছু থাকে, অপরিচালন আয় থাকে, অপরিচালন আয়। নিট বিক্রয় থাকে, অপরিচালন আয় থাকবে, অপরিচালন আয়টা তোমাকে যোগ করতে হবে, যোগ করে নিয়ে কিন্তু তোমাকে মোট আয় বের করতে হবে, ঠিক আছে। মোট আয়, মোট আয় বের হলো। মোট আয় থেকে এই অপরিচালন আয়টা সাধারণত আমরা পরে দিয়ে থাকি। যেহেতু আমি মোট আয় লিখেছি, আমি তোমাকে এখানে দেখালাম জাস্ট যে অপরিচালন আয়, তাহলে নিট বিক্রয়ের সাথে অপরিচালন আয় যোগ করলে মোট আয়টা হয়। কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন আমাদের অঙ্কের ভিতরে যখন আমাদের আয় বিবরণী প্রস্তুত করতে বলবে তখন আমরা কি করব, আমরা মোট আয়টা লিখবো না, আমরা লিখবো এখানে নিট বিক্রয়। নিট বিক্রয় দ্যাট মিনস বিক্রয় থেকে আমরা কি করব, আমাদের যদি কোনো ফেরত থাকে, বাটা থাকে, তাহলে সেটা বাদ দিয়ে যে জিনিসটা আমাদের আসবে সেটাই হচ্ছে আমার নিট বিক্রয়। এখন এই নিট বিক্রয় থেকে আমি কি করব, এই নিট বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব, ঠিক আছে। মাইনাস বা বাদ লিখি আমি এখানে, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আমার কি আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আমার আছে প্রারম্ভিক, সংক্ষেপে লিখছি, প্রারম্ভিক সমাপনী মজুদ, সমাপনী মজুদ, তার সাথে যোগ হবে ক্রয়, ক্রয়, ক্রয় থেকে বাদ যাবে ফেরত, মাইনাস পাট্টা, পাট্টা ফেরত যাওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার এটা, আর এটা বাট্টা বাদ দিলে আমার এখানে যেটা থাকছে সেটা হচ্ছে আমার নিট, নিট ক্রয়, নিট ক্রয়, নিট ক্রয়টা আমি যোগ করছি। তারপর আসছে আমার যোগ মজুরি, মজুরি, মজুরি আসছে, মজুরিটা আমি যোগ করছি। তারপর যদি কোনো ইয়ে থাকে, মজুরি সাধারণত মজুরি পর্যন্তই থাকে, তারপর আরো থাকে যদি কোনো কারখানা হয় সেটা কারখানার 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 অবদান, কারখানার যন্ত্রপাতির অবদান, যদি সেটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে ক্ষেত্রে সাধারণত থাকে, কিন্তু এখানে আর কিছু থাকে না, মজুরি। এইগুলো যোগ করে আমি কি পাবো, এই প্রারম্ভিক সমাপনী মজুদ, না প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, প্রারম্ভিক সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ, তার সাথে নিট ক্রয় যোগ করব, তার সাথে মজুরি যোগ করব, মজুরি যোগ করে যেটা আমি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে
যেটা পাবো সেখান থেকে আমি সমাপনী মজুদ বাদ দিব। সমাপনী মজুদ, সমাপনী মজুদ যদি আমি বাদ দেই, সমাপনী মজুদ বাদ দেওয়ার পরে যেটা পাবো, সমাপনী মজুদ যেটা বাদ দিয়ে পারো, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি বাদ দিই তাহলে আমি পাবো হচ্ছে আমার মোট লাভ। আমার এখানে জায়গা নেই, আমি এই পাশে একটু দেখাই তোমাদের, নাম মুছলাম। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে যেটা আমি পাবো সেটা হচ্ছে আমার মোট লাভ। মোট লাভ আসলো। মোট লাভের পরে, মোট লাভের পরে এখান থেকে বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে তোমরা কি আছে তোমরা জানো, তোমরা আগেই পড়েছো কিন্তু, বিভিন্ন ধর বেতন, বাড়ি ভাড়া, তারপর হচ্ছে ভাড়া, বিজ্ঞাপন, তারপর বিভিন্ন ধরনের অবচয়, এই যে জিনিসগুলো এগুলো হলো পরিচালন ব্যয়। তোমাদের বই খুব সুন্দরভাবে আছে, বইটা খুলে দেখবে, দেখবে তোমরা। অবশ্য অলরেডি কিন্তু তোমাদের এইটা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আমরা আবার সেকেন্ড রিভাইজ দিচ্ছি আমরা, সুতরাং তোমরা নিশ্চয়ই জানো। এবং সেই সাথে যদি কারো কোনো ল্যাকিংস থাকে প্রশ্ন অবশ্যই করবে, এবং বইটাও খুলতে হবে কিন্তু, কারণ খুলে যাওয়ার পরে কিন্তু তোমাদের কোনো গ্যাপ পাবে না। ক্লাসও ফুল সুইংয়ে চলবে এবং তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গ্যাপ দিবে না। সিলেবাস শেষ হওয়ার পরপরই তোমাদের কিন্তু পরীক্ষায় তোমাদের চলে যেতে হবে। তাহলে মোট লাভ থেকে আমি পরিচালন ব্যয় বাদ দিলাম। পরিচালন ব্যয় বাদ দিয়ে যেটা আমি পাই, তাহলে এটা যেটা আমি পাবো সেটা হচ্ছে আমার মোট পরিচালন চালন পরিচালন লাভ। মোট পরিচালন লাভ, ঠিক আছে, এটা পেলাম। এখান থেকে আমি বাদ দিব অপরিচালন, অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় আমি বাদ দিব। হ্যাঁ, আর আমি যোগ করব অপরিচালন আয়। পরিচালন আয়, অপরিচালন আয় আমি যোগ করব। যোগ করলে যেটা আমি পাবো সেটাই হচ্ছে আমার নিট লাভ। নিট লাভ, এই যে বহু ধাপ বললাম, এর প্রত্যেকটা কিন্তু এক একটা স্টেপ। এই যে প্রারম্ভিক মজুদ আমি যোগ করছি, বিক্রিত পণ্যের ব্যয় এখান থেকে বাদ দিচ্ছি, দেখাচ্ছি। নিট বিক্রয় আমি দেখাচ্ছি। তারপর পরিচালন ব্যয় কোনগুলো সেগুলো যোগ করে দেখাচ্ছি। অপরিচালন ব্যয় কোনগুলো, অপরিচালন ব্যয় আন্ডারে একটা আসছে। অপরিচালন আয় কোনগুলো, এই যে বিভিন্ন ভাবে আমি দেখাচ্ছি। এটাই হচ্ছে বহু ধাপ, এক একটা ধাপ এক একটা স্টেজ পার করে করে আমি আসতেছি। এটাই হচ্ছে আমার নিট লাভ। ঠিক আছে, এখন এই পরিচালন ব্যয়ের ভিতরে অনেকগুলো ব্যয় আছে, সেই ব্যয়গুলো আমাদেরকে জানতে হবে, বা তোমাদের বইয়ের ভিতরে দেয়া আছে, সেইগুলো একটু ভালো করে পড়বে, মনে রাখবে। তোমরা অবশ্য জানো, আমি জানি, কারণ হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ার যেগুলো পড়ে আসছো অলমোস্ট সেম। ঠিক আছে, তাহলে এই হলো আমার নিট লাভ, এবং এইটা হচ্ছে আমার বিশদ আয় বিবরণী বহুধাপ। হ্যাঁ, বহুধাপ বিশদ আয় বিবরণী, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা বিশদ আয় বিবরণী বহুধাপটা পড়লাম। এরপরে দেখো মালিকানা সত্ত্ব বিবরণী। সেটা কি জিনিস? মালিকানা সত্ত্ব বিবরণী তার মানে হচ্ছে প্রতিষ্ঠানের উপর মালিকের যে সত্ত্ব বা অধিকার থাকে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রকাশ করা হয়। এখন এই মালিকানা সত্ত্ব বিবরণীতে কি কি জিনিস থাকে আবার বলছি, প্রতিষ্ঠানের উপর মালিকের যে অধিকার বা সত্ত্ব থাকে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী প্রকাশ পায়। মালিকানা সত্ত্ব বিবরণী যেটা থাকে সেটা হচ্ছে পরিশোধিত মূলধনটা থাকে। তার পরিশোধিত মূলধনের ভিতরে এখানে ভাগ ভাগ করা থাকে, অনুমোদিত মূলধন থাকে, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন, এগুলো একটার পর স্টেপ যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পরিশোধিত মূলধন। এই পরিশোধিত মূলধন থাকে, আবার বিভিন্ন ধরনের সঞ্চিতি থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের সঞ্চিতি থাকে। সঞ্চিতি হচ্ছে সাধারণ সঞ্চিতি, তারপর হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল থাকে, তারপর তোমার থাকে হচ্ছে সাধারণ সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, তারপর হচ্ছে একটা কি আরেকটা হচ্ছে
মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে আমি বললাম যে এই বিভিন্ন ধরনের তহবিল থাকে, আর থাকে হচ্ছে মূলধনের পরিমাণটা থাকে। এই তহবিলের ভিতরে তোমার সাধারণ তহবিল থাকে, বিশেষ তহবিল থাকে, মালিকানা সত্ত্ব তহবিল থাকে, কর্মচারীদের জন্য যদি কোনো ফান্ড গঠন করা হয় সেই ফান্ডগুলো থাকে। এই জিনিসগুলো আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে দেখতে পাই। আর আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীটি তোমরা জানো যে আর্থিক অবস্থার বিবরণী মেইনলি এখানে টোটাল সম্পত্তি, হ্যাঁ, এখানে সম্পত্তি বিভিন্ন সেগ্রিগেট গুলো থাকে, স্থায়ী সম্পত্তি কতটুকু, কতটুকু, চলতি সম্পত্তি কতটুকু। আর এখানে আর্থিক অবস্থার বিবরণের মধ্যে তোমার মূলধন তহবিলের জিনিসটা চলে আসে। এখানেও মূলধন থাকে, সেই সাথে থাকে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের স্থায়ী স্থায়ী দায় এবং চলতি দায়, ঠিক আছে। এই দায়গুলো থাকে, দীর্ঘমেয়াদী দায় যেটাকে বলি, বা স্থায়ী দায় না, দীর্ঘমেয়াদী দায় বলে, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, এই জিনিসগুলো থাকে। আর নগদ তহবিল বিবরণী তোমাদের আলাদা একটা চ্যাপ্টারই আছে, নগদ প্রবাহ বিবরণীর। সেই চ্যাপ্টারটা তোমাদের যেহেতু এখানে আছে, এখন যদি পরীক্ষায় দিয়ে দেয় ছোট একটা 2 নম্বরের প্রশ্ন, সুতরাং তোমাকে জানতে হবে যে নগদ প্রবাহ বিবরণী। এখানে তোমরা জানো যে পরিচালন কার্যক্রম থেকে, এটা তোমরা ফার্স্ট ইয়ারেও করেছো, পরিচালন কার্যক্রম, তারপর হলো ফাইন্যান্সিয়াল আর্থিক কার্যক্রম এবং ব্যবসায়িক কার্যক্রম থেকে যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর। এবং লাস্ট অফ অল দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট এবং নীতিমালা। তার মানে হচ্ছে এখানে আমাদের বিভিন্ন নোটগুলো সংযোজন করতে হবে, আমাদেরকে দেখতে হবে। সবচেয়ে ভালো হয় যদি কারো যদি বাবা মা শেয়ার হোল্ডার থাকে, বা আমার যদি সম্ভব হয়, তাহলে তোমাদের সাথে যখন আমাদের সরাসরি দেখা হবে, আমি একটা কোম্পানির ফাইনাল অ্যাকাউন্ট নিয়ে আসবো বা আর্থিক বিবরণী নিয়ে আসবো, যাতে তোমরা প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারো যে আসলে এগুলোর মধ্যে কিভাবে লেখা থাকে। এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখলে আসলে সুবিধা হয়। তো এই জিনিসগুলোই মোটামুটি তোমাদের সিলেবাসে তোমরা দেখেছো যে তোমাদের বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে হবে, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। এই 3টা নগদ প্রবাহ বিবরণীর কথা অবশ্য বলিনি, কিন্তু আমাদের একটু জেনে যাওয়া ভালো। আর তোমরা তো জানোই, যেহেতু তোমাদের এই আরেকটা চ্যাপ্টার তোমরা করেছো, যদিও এখন সেটা অমিট হয়ে গেছে। তো এরপরে যে জিনিসটা আমরা দেখব, তোমাদের ছোট্ট একটা অঙ্ক নিয়ে এসেছি। আরো কিছু আলোচনা আছে, যেটা পরবর্তী ক্লাসে আমি সেই আলোচনাগুলো করে দিব। কারণ মেইনলি আসলে এখানে এই বিশদ আয় বিবরণীর যে বিভিন্ন ধাপগুলো আছে, এই ধাপে একটু ডিফারেন্স আছে। আর হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীর ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সগুলো ছাড়া আর এক মালিকানা কারবারের সাথে এর খুব বেশি নাই। আর হচ্ছে ভাগগুলো, যেহেতু এটা আইএস 1 ফলো করে নিয়ে এই ভাগগুলো করা হয়েছে, আমাদেরকে হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা ফলো করে নিয়ে এই ভাগ অনুযায়ী আমাদেরকে এগুলো সাজাতে হয়। এই ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। তোমরা যে ফার্স্ট ইয়ারে এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী করে এসছো, আর এটা হলো কোম্পানির আর্থিক বিবরণী। এই দুইটা ডিফারেন্স ছাড়া আর আদারওয়াইজ আর কোনো ওরকম ডিফারেন্স নাই। আর তোমরা সমন্বয়গুলো অলরেডি করেছো। এখানে শেয়ারের ক্ষেত্রে কিছু সমন্বয় থাকবে, কিছু তহবিলে স্থানান্তরের ক্ষেত্রে সমন্বয় থাকবে, এখানে শেয়ারের ক্ষেত্রে কিছু আছে। এই জিনিসগুলো আমাদেরকে আসলে জানতে হবে। তো তোমরা এই উদাহরণটা একটু খেয়াল করো। উদাহরণ 1-এ আমি যেটা দিয়েছি, ক লিমিটেড এর 2028 সালের 31 তারিখের রেয়ামিল নিম্নরূপ: হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন দেখো, শেয়ার মূলধন এখানে দেয়া আছে 20,000 শেয়ার। 20,000 শেয়ার, এখানে 2 লাখ টাকা দেয়া আছে। শেয়ার অধিহার দেয়া আছে 20,000 টাকা। এখন অধিহার অবহারটা নিশ্চয়ই তোমরা জানো, তোমাদের আগের ক্লাস করানো হয়েছে। অধিহার হচ্ছে এখানে যেই আমার মনে হবে যে জিনিসটা তোমরা জানো না, বা এই কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টের সাথে রিলেটেড, সেই জিনিসটা আমি খালি বোঝাবো তোমাদেরকে। আদারওয়াইজ অন্য জিনিসগুলো কিন্তু তোমরা জানো, ঠিক আছে। এখানে শেয়ার মূলধন 20,000 শেয়ার, তার মানে কি 2 লাখ টাকা। আমি যদি 20,000-কে 2 লাখ টাকা দিয়ে ভাগ দেই, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা শেয়ারের মূল্য পাচ্ছি। শেয়ারের মূল্য কত? তাহলে পার শেয়ারের মূল্য হচ্ছে আমার 10 টাকা, ঠিক আছে। পার শেয়ারের মূল্য হচ্ছে আমার 10 টাকা। তাহলে এই 20,000 ইন্টু 10 যদি দেই, তাহলে আমার 2 লাখ টাকা আসে। এটা বোঝা যাচ্ছে পার শেয়ারের মূল্য। আর শেয়ার অধিহার হচ্ছে শেয়ারের যে লিখিত মূল্য থাকে, তার থেকে যদি শেয়ার বেশি দামে জনগণের কাছে বিক্রি করা হয়, তাহলে সেটাকে শেয়ার অধিহার বলে। যেই টাকাটা এক্সট্রা থাকে, শেয়ার মূলধন হচ্ছে যেটা অভিহিত মূল্য, দ্যাট মিনস শেয়ারের যে মূল্য, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার শেয়ার মূলধন। আর যেটা বেশি পেলাম সেটা হচ্ছে শেয়ার অধিহার। আমরা যতটুকু বেশি পাচ্ছি সেটা অধিহারে চলে যাবে।
আচ্ছা, এরপরে দেখো ক্রয় ও বিক্রয়, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, সাধারণ সঞ্চিতি। টাকাগুলো দেয়া আছে, আমি টাকাগুলো অ্যামাউন্ট উল্লেখ করছি না। সাধারণ সঞ্চিতি, ফেরত, মজুত পণ্য দেয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য যেটা। তারপর হলো মজুরি, দেখো বেতন, এখানে বেতনটা তোমরা আগেও করেছো, আমি কিন্তু তোমাদের ওয়েবসাইটেও করিয়েছি, আবার তোমরা ফার্স্ট ইয়ারেও করেছো। বেতন এখানে দেখো 8 মাস দেয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা 1 বছরের, যেহেতু বলেছে 31শে ডিসেম্বর তারিখে, 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, বোঝাই যাচ্ছে 12 মাস। এখানে 8 মাসের বেতন দেওয়া আছে কত দেখো, 36,000 টাকা। ঠিক আছে, 36,000 টাকা। তাহলে আমি যদি 36কে 8 দিয়ে ভাগ দেই, 8 × 2 = 16, 3 × 8 = না সরি 36 না, ভুল, 24,000 টাকা। ঠিক আছে, 24,000 টাকা। 8 × 2 = 16, 3 × 8 = 24, তার মানে হচ্ছে 3,000 টাকা করে পার মান্থে তোমার বেতন। দ্যাট মিনস 4 মাসের বেতন দেওয়া হয়নি, 12,000 টাকা বকেয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার সমন্বয় দেখবা বলা নাই, কিন্তু এরকম অনেকগুলো অ্যাডজাস্টমেন্টের সাথে তোমরা পরিচিত অলরেডি, যে আমরা এই বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো করেছি, যেগুলোর সমন্বয় বলা না থাকলেও আমাদের এই অঙ্ক দেখে বুঝে নিতে হবে। এরপরে দেখো আয়কর, ইনকাম ট্যাক্স তোমরা আগেও করেছো, ব্যাংকে জমা, 10% বিনিয়োগ, 31/7/2017, 10% বিনিয়োগ করা হয়েছে 31/7/2017-তে। যন্ত্রপাতি আছে, ইজারা সম্পত্তি আছে 10 বছরের জন্য। যখন বছর বলা থাকে তখন আমরা জানি আমাদের যে টোটাল অ্যামাউন্টটা থাকে, এখানে 40,000 টাকা আছে, 40,000কে আমি 10 দিয়ে ভাগ দিলে আমার কিন্তু প্রত্যেক বছর ইজারা সম্পত্তির অবলোপন চলে আসবে। অবলোপন হচ্ছে 4,000 টাকা করে। ঠিক আছে, সুনাম দেয়া আছে 12,000 টাকা। এর পরের স্লাইডটা দেখি আমরা একটু। এরপরে দেখো সমন্বয় শৈলী, খুবই ছোট, যেহেতু ফার্স্ট ক্লাস আমি এরপরে থেকে সমন্বয়গুলো আর একটু বেশি করে নিয়ে আসবো, এবং আস্তে আস্তে চেষ্টা করব যে যেই পয়েন্টগুলো আছে সেগুলো প্রত্যেকটার মধ্যে টাচ করতে আস্তে আস্তে। ঠিক আছে, আর এটা যেহেতু এখান থেকে 2টা কোশ্চেন সেট হয়, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সমন্বয় সমূহ, এক দেখো সমাপনী মজুত পণ্য 64,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে, যার বাজার মূল্য 80,000 টাকা। সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিকার দ্বারা অবলোপন করতে হবে, দুইটাই আছে। দ্যাট মিনস এখানে দুটো তুমি বুঝিয়ে দিচ্ছি যে সমাপনী মজুত পণ্য 64,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার বাজার মূল্য বলা আছে 80,000 টাকা। তার মানে কি 80,000 টাকা বাজার মূল্য। তাহলে আমরা কোনটা ধরবো এখানে, আমরা যখন বিশদ আয় বিবরণী তৈরি করব, আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব, তখন হলো আমরা 64,000 এবং 80,000, আমরা জানি যে দুইটার মধ্যে যেটা ছোট সেটা নেওয়া হয়। কারণটা কি, কনজারভেটিজম প্রিন্সিপাল, রক্ষণশীল নীতির কারণে। হিসাব বিজ্ঞানে কিছু নীতি আছে, রক্ষণশীল নীতির কনজারভেটিজম প্রিন্সিপালের কারণে সেখানে বলা আছে যে যদি তোমার যেটা কম কম করে ধরা, সেটা আমি আমার হিসাবে দেখাবো, বেশি করে ফিকটিশাস, বেশি করে আমি আয়টা আমাকে বেশি করে দেখানো যাবে না। হ্যাঁ, সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিকার দ্বারা অবলোপন, দ্যাট মিনস আমার যে সুনাম আছে, আমার শেয়ার অধিকার মেবি 20,000 টাকা আছে এবং সুনাম আছে 12,000 টাকা, সেই 12,000 টাকা সুনামটা সম্পূর্ণ শেয়ার অধিকার দ্বারা অবলোপন করতে হবে। এখন তোমার কতে দেখো, এটা হচ্ছে একটা কোশ্চেন। হ্যাঁ, আমি আসলে মেইনলি এটা টেস্ট পেপার থেকে এনেছি, টেস্ট পেপারের একটা কোশ্চেন। তো এখানে দেখো বোর্ডে তোমার এই টাইপেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, এই তোমাদের টাইপটা বোঝানোর জন্য, নেক্সট দিন হয়তো আমি টাইপ বোঝাবো না, নেক্সট দিন আমি আরো বেশি করে সমন্বয় নিয়ে আসবো, যেগুলো তোমার অঙ্কের মধ্যে আসে, যে প্রশ্নগুলো আসে হয়তো একটা অঙ্কের মধ্যে থাকবে না, একটা অঙ্কের মধ্যে 2টা বা 3টা সমন্বয় ম্যাক্সিমাম থাকে, থাকে না। তো এটা হচ্ছে একটা ইসের প্রশ্ন, বোর্ডের, বোর্ড মানে এই টাইপের প্রশ্ন বোর্ডে থাকবে তোমার। তা এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। ক হচ্ছে কি বলছে, সমাপনী চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। খতে বলছে আয় বিবরণী প্রস্তুত করো, এবং গতে বলছে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ক পোর্শনটা করব। ঠিক আছে, ক পোর্শনটা করব, এরপরে আয় বিবরণীটা করতে চেষ্টা করব। ক পোর্শনটা কি বলেছে আমাদেরকে, সমাপনী চলতি দায়ের পরিমাণ নির্ণয়, কতে আসো, সমাপনী, সমাপনী দায়, দায়ের পরিমাণ নির্ণয়, সমাপনী চলতি দায়ের পরিমাণ নির্ণয়। ঠিক আছে,
এখন আমাকে জানতে হবে আমার চলতি দায় কোনটা। হ্যাঁ, চলতি দায় কোনটা সেটা আমাকে জানতে হবে। আগের স্লাইড চলতি দায় দেখো, তোমরা যদি প্রশ্নটা দেখো তাহলে প্রশ্নের মধ্যে দেখতে পাবে যে এখানে প্রথমে আছে শেয়ার মূলধন, এটা না, শেয়ার অধিহার না, ক্রয় বিক্রয় না, এই যে চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব আছে। প্রথমে আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবে কত টাকা আমাদের? প্রদেয় হিসাবে আছে হচ্ছে 24,000 টাকা। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, হ্যাঁ 24,000 টাকা আছে। টাকা আমি এখানে লিখবো প্রদেয় হিসাব। আর কি আছে আমাদের এখানে? আর এখানে দেখো ওই যে বেতনটা আছে না, বেতন, বকেয়া বেতন, হ্যাঁ বকেয়া বেতন, বকেয়া বেতন। বকেয়া বেতনের একটু ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। বকেয়া বেতন আমি আগেই কিন্তু যখন অঙ্ক করেছি তখন কিন্তু আমি মুখে মুখে বলেছি তোমাদেরকে। হ্যাঁ, 8 মাসের বেতন দেওয়া আছে 24,000 টাকা। 24,000 ডিভাইডেড বাই যদি 8 করি আমি, তার মানে 8 মাসের বেতন যদি 24,000 টাকা হয়, সেটা 3,000 টাকা হচ্ছে 1 মাসের বেতন। সিম্পল লৈকিক নিয়ম। আমি এটা কিন্তু তোমরা ক্যালকুলেশনের নোটসের মধ্যে দেখাবা, আমি এখানেই সরাসরি দেখাচ্ছি যে ছোট 3,000 টাকা, 3,000 টাকা ইন্টু 8 মাসের দেয়া আছে, তাহলে 4 মাসের দেয়া নেই। 4 মাস হলে তো 12 মাস হবে, তাই না? তাহলে 3 4 12, 12,000 টাকা। 12,000 টাকা যদি আমি এখানে দিই তাহলে 24 4 5 6 3 36,000। হ্যাঁ, এই যে 36,000 টাকা হচ্ছে আমার এই চলতি দায়। চলতি দায়ের পরিমাণ 36,000 টাকা। এটা আমার ক চলে গেল, ঠিক আছে। এখন আমি খতে আসব। খতে দেখো, খতে হচ্ছে তোমার বিশদ আয় বিবরণী। আমার জায়গাটা একটু বেশি লাগবে। খতে বলেছে আয় বিবরণী প্রস্তুত। আয় বিবরণী মিনস হচ্ছে বিশদে, তোমাকে কিন্তু বলবে না বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, ঠিক আছে। আয় বিবরণী প্রস্তুত করতে বলবে তোমাকে। আয় বিবরণী মানে হচ্ছে আমাকে বহুধাপ এবং বিশদ আয় বিবরণী, ঠিক আছে। তাহলে বিশদ আয় বিবরণীর কিন্তু আমি অলরেডি তোমাদের ধাপগুলো দিয়ে দিচ্ছি। এই ধাপগুলো খেয়াল করে নিয়ে প্রত্যেকটা ধাপ তোমাকে এখানে মেনশন করতে হবে। ধাপ মেনশন না করলে কিন্তু তোমার 4 মার্কসের এটা একটা প্রশ্ন। এই ক হচ্ছে 2 মার্কস, তোমরা জানো। আর খ নাম্বারে প্রশ্ন হচ্ছে 4 মার্কস। 4 মার্কসে কি তোমার মার্কস কমে যাবে, ঠিক আছে। বহু ধাপ অবশ্যই তোমাকে অনুসরণ করতে হবে। কোনো টিচার যদি মনে করে তোমাকে কেটেও দিতে পারে। তো তোমাদের সিলেবাসে দেয়া আছে বহু ধাপ, আমাদের এই অঙ্ক করতেও হবে বহু। মানে এখানে যে ধাপগুলো আমি আগে দেখি, প্রত্যেক ধাপ তোমাকে চেক করতে হবে। এখানে দেখো আমার ছিল ক লিমিটেড। প্রথমে কোম্পানির নাম লিখতে, ক লিমিটেড, দায় বিবরণ, ক লিমিটেড দায় বিবরণী 2018 সালের, 2018 কথাগুলো কিন্তু লিখতে হবে। সমাপ্ত সমাপ্ত ঠিক আছে। এটা কিন্তু আমরা টি ফর্মে করতে পারবো না, আমাদের অন্য ফর্মে করতে হবে। থাকবে তোমার, আমরা ওই জায়গাটুকু রাখবো ওয়ার্কিং। টাকার ঘর, টাকা, টাকা, টাকা। আর এখানে আসতেছে আমার বিবরণ, বিবরণ, ঠিক আছে। এখন দেখো আমাদের আগের স্লাইডে যেতে হবে। টাকা, আচ্ছা প্রথমেই আসবো আমি বিক্রয়ের ভিতরে আসবো, ঠিক আছে। বিক্রয়ে আসবো, বিক্রয় লিখবো। বিক্রয় কত টাকা আমার? দেখো বিক্রয় হচ্ছে আমার 2,40,000, লক্ষ
40,000 টাকা আমি এখানে দিলাম, মাইনাস এখানে কিন্তু আমার ফেরত আছে। আমরা কিন্তু আগেই জানি যে বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট এবং ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। কারণটা কি? কারণ হচ্ছে আমি বিক্রয়কে কি করি, বিক্রয়কে সবসময় ক্রেডিট করি। যখন সেই বিক্রয়টা ক্রেডিট হয়ে গেল, যখন আমি ফেরত দিব তখন এটাকে রিভার্স দিতে হবে, দ্যাট মিনস বিপরীত দাখিলা দিতে হবে। বিক্রয় ফেরতটা আমার ডেবিট পাশে থাকে। বিক্রয় ফেরত কোথায় গেল, ফেরত ফেরত হচ্ছে ফেরত 20,000 টাকা, 20,000 টাকা। তাহলে আমার এখানে বিক্রয়ের পরিমাণ কত আসলো, 2,20,000। ওকে, এটা হচ্ছে আমার নিট বিক্রয়, নিট নিট বিক্রয় 2,20,000 টাকা। এরপরে দেখো 2,20,000 টাকা অবশ্য আমি, আচ্ছা এখানে নিট বিক্রয় 20,000 টাকা। এরপরে আমি এখান থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, পণ্যের ব্যয়টা আমি বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে দেখো কি আসবে, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ দেখো এখানে আমার কত দেয়া আছে, প্রারম্ভিক মজুদ দেয়া আছে হলো 36,000 টাকা, 36,000। ঠিক আছে, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে আমার 36,000 টাকা। এরপরে হচ্ছে ক্রয় আসবে, ক্রয় আসবে, ক্রয় কত টাকা, ক্রয় ফেরত আছে আবার। আচ্ছা তাহলে 36,000 টাকা এখানে লিখি, এখানে 2,20,000 না লিখে 2,20,000 এখানে লিখি। আর এখানে আমি লিখলাম মজুদ পণ্য 36, কারণ এখানে কলামে আমার বিভিন্ন জিনিস করতে হবে। টাকা ক্রয় আছে হলো আমার 1,20,000, ক্রয় হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা থেকে বাদ দিব ফেরত, মাইনাস ফেরত, ফেরত কত টাকা আমি আগেই বলেছি, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট হবে। ফেরত দেয়া আছে হলো তোমার 20,000, 10,000, 10,000 আছে, 10 মাইনাস 1,10,000 টাকা। এটা হলো আমার নিট ক্রয়, ক্রয়, ক্রয় কোনটা, এটা। আর নিট ক্রয় কোনটা, ওকে নিট ক্রয়। এখন আমি এটার সাথে কি যোগ করব, মজুরি যোগ করব, যোগ করব। মজুরি কত আছে, মজুরি হচ্ছে আমার 1,000, 36,000 প্রাপ্য প্রদেয় হিসাব, সমাপনী মজুদ পণ্য 36,000 টাকা ধরেছি। মজুরি তাহলে সমাপনী মজুদ পণ্যের পরে 12,000 টাকা, তাহলে 12,000 টাকা, 12,000 টাকা করো, 12,000 টাকা যোগ করো। এরপরে হচ্ছে মজুরির পরে আমার এখানে আর কিছু নাই, হ্যাঁ মজুরির পরে আর কিছু নাই। আমার এটা হবে, এটা হলো 6, 7, 8, 8, 6, 7, 8, 4, 5, 5, 1,58,000। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তো পণ্যের ব্যয়, ও পণ্যের, পণ্যের ব্যয় 1,58,000। তাহলে আমি যদি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ বাদ দিই তাহলে আসবে আমার মোট লাভ, লাভ দেখো তাহলে 8, তো 8, 9, 10, 2, 5, 6, 9, 6, 12, 62,000 টাকা। নিট বিক্রয় বিক্রয় পণ্যের ব্যয়, আচ্ছা সরি 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 ভুল করেছি। আমি তোমাদের এই বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি নিট নিট ক্রয়ের সাথে মজুরি যোগ করে সমাপনী মজুদ পণ্য বিক্রি বিয়োগ দিতে হবে।
করেছি সমাপনী মজুত পণ্য যা আসবে সেটা হচ্ছে আমার তাহলে নাম সমাপনী বাদ দিব মাইনাস মাইনাস বাদ সমাপনী সমাপনী পণ্য সমাপ্ত পণ্য ৬৪,০০০ টাকা। আমি আগেই বলেছিলাম ৮০,০০০, তাহলে ০.০৪ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩, তাহলে আসতেছে আমার ৯৪। কৃত পণ্যের ব্যয় মুনাফা আর ৮ ৯ ১২ ১৩ ৯৪,০০০, ঠিক আছে। ৯৪,০০০ টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তো ব্যয় ব্যয় হচ্ছে আমার ৯৪,০০০। এরপরে আমি বিক্রিত পণ্যের ব্যয় ৯৪,০০০ টাকা। এরপরে হচ্ছে আমার মোট লাভ। তাহলে হচ্ছে আমি এই নিট বিক্রয় থেকে আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে আমার মোট লাভ দাঁড়ায়। লাভ হচ্ছে এই যে এখানে বাদ দিই, তাহলে আমার মোট লাভ বের হয়ে যাবে ০। আর এখানে ৬ ৯ ১০ ১১ ১২ ২ ১,২৬,০০০ টাকা হচ্ছে আমার মোট মুনাফা বা মোট লাভ। ১,২৬,০০০। এরপরে একটুখানি আছে, আমি শেষ করে দিয়ে যাই। মোট লাভটা আমি এখানে তাহলে নিয়ে আসবো তখন। তোমাদের তো খাতায় জায়গা বেশি থাকবে, তখন তোমরা পেরে যাবে। আমার এখানে জায়গা কম, যার জন্য আমাকে হচ্ছে এটা পুরাটা দেখিয়ে তারপর যেতে হয়ে গিয়েছে। এখন আসো মোট লাভ, এখানে আসো মোট লাভ। মোট লাভ হচ্ছে ১,০০,০০০। মোট লাভ থেকে এখন তুমি বাদ দিবা মাইনাস পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে তোমার কি কি আসবে? পরিচালন ব্যয় হচ্ছে তোমার এখানে খুব দ্রুত আমরা দেখে নিই। সাধারণ বেতন বেতন আসবে। বেতনটা কিন্তু আমরা আগে অ্যাডজাস্ট করি। বেতন কত জনে আমাদের বেতনটা প্রথমে অ্যাডজাস্ট করলাম। আচ্ছা, বেতনটা ছিল ৩৬,০০০। তার সাথে আমি আর দেখাচ্ছি না, যেহেতু আমি আগেই করেছি বেতনটা। ২৪ করে ১২,০০০, ৪০ 48 টাকা, 48,০০০ টাকা। আর বাদ বাকি হচ্ছে আমার আচ্ছা, বেতনের পরে হচ্ছে ব্যাংকে জমা, বিনিয়োগ, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি অবলোপন। ইজারা সম্পত্তি অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন। তাহলে এখানে কত? ৪০,০০০। ওয়ার্কিংসে দেখাতে পারো ৪০ 10 দিলে ৪,০০০ অবলোপন। তাহলে ৪৮ পরিচালন ব্যয় আসবে আমার ১,০০০ ৩৪,০০০। আচ্ছা, এই দুইটা, হ্যাঁ, যারা সম্পত্তির অবলোপন, এই দুইটা হচ্ছে আমার পরিচালন ব্যয়। তাহলে ৪৮ আর ইয়া হচ্ছে ৫২,০০০। ৫২,০০০ হচ্ছে আমার মোট পরিচালন ব্যয়। এখানে লিখবো আমি মোট পরিচালন ব্যয়। চালন ব্যয়, মোট পরিচালন ব্যয় হচ্ছে আমার ৫২,০০০। এরপরে দেখো মোট পরিচালন ব্যয় পরে শুধু অপরিচালন একটা ব্যয় আছে আমার, সরি আয় আছে, যেটা বিনিয়োগের
বিনিয়োগের অনাদায়ী সুদ, এখানে আর কিছু নাই। আয় আয় যদি লোন, আয় এটা আমার আয়, এটা 52,000 আসতেছে 4 5 5 6 7 7 7, 74,000। ঠিক আছে, মোট আয় 74,000। এর সাথে আমি যোগ করব যোগ অপরিচালন আয়। অপরিচালন আয়, আমার এখানে অপরিচালন কোনো ব্যয় নাই। অপরিচালন আয় হচ্ছে নিয়োগের অনাদায়ী সুদ, এর অনাদায়ী সুদ, এর অনাদায়ী সুদ খেয়াল করো। এখানে হচ্ছে কত বিনিয়োগ আছে, 1 2 4 1 4 50,000 টাকা, 12,000, 1 লাখ। 1 লাখ টাকার উপরে 1 লাখ টাকার উপরে 10% হয় তাহলে 10,000। 10,000 টাকাটা তুমি দাও। 10,000 টাকা এখানে দিয়ে দিলে তাহলে 74 আর 10 84,000। 84,000 টাকা হচ্ছে আমার নিট লাভ। নিট লাভ, মোট লাভের থেকে আমি পরিচালন ব্যয়টা বাদ দিলাম, বাদ দিয়ে অপরিচালন আয়টা আমি যোগ করলাম, তাহলে হলো আমার নিট লাভ দাঁড়ালো 84,000 টাকা। এটা একটু মনে রাখতে হবে, পরবর্তীতে ও না, পরবর্তীতে অবশ্য তোমার এটা আসবে না। যদি আমরা সংরক্ষিত আয় বিবরণী করতাম তাহলে এই জিনিসটা আসতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে এই পর্যন্ত মনে রাখতে হবে। এই হচ্ছে আমার বিশদ আয় বিবরণীর বিভিন্ন স্টেপগুলো, এবং এই বিশদ আয় বিবরণী আমরা প্রস্তুত করলাম। তো এই ছিল আজকে আমাদের অঙ্ক। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।